আচ্ছা, তাহলে যদি এখন কথা বলতে যাই, তাহলে ঘুরিয়ে ফিরে রহনপুরের কথা বলতে গেলে রহনপুরের পৌর ভবনটা আসবে সবার আগে। তো যাই হোক, ছোট থেকে দেখে আসছি রহনপুরের পুরাতন পুরাতন যেটা পৌর ভবন, বোর্ড ঘর যেটা ছিল, পরবর্তীতে বর্তমান যেটা পৌর ভবন, তার পাশেই কিন্তু পৌর ভবনের কাজ শুরু হয়েছিল। পিলার টিলার সব উঠেছিল, কলম উঠলো, প্রাথমিক যে কাজগুলো হয় মাটির নিচের সমস্ত কিছু হওয়ার পরে কাজটা বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন পর কেউ পারলো না, আপনিই পারলেন। আপনাকে মন্ত্রণালয় থেকে কনভিন্স করে আপনাকে টাকা নিয়ে আসতে হলো, বাজেট নিয়ে আসতে হলো। আবার যিনি মাটির মালিক তাকেও কনভিন্স করতে হলো আপনাকে, যেন উনি ভবনটা করার অনুমতি দেন। তো দুই জায়গাতে কনভিন্স করার জন্য আপনাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, আর এই পরিশ্রমটা কেন করলেন? শুধুমাত্র রহনপুরবাসীকে একটা ভালো ভবন দেওয়ার জন্য নাকি? মেয়র নির্বাচিত হওয়ার পরে আমি যেটা দেখলাম যে পৌরসভার উন্নয়নের মধ্যে প্রথম কাজটাই যেটা করতে হবে সেটা হলো ভবন। কারণ আমাকে যারা মানে পরামর্শদাতা ছিল আমার, তারা আমাকে একটা কথা বলেছিলেন যে ভবন যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু কোনো ভালো বরাদ্দ নিয়ে আসতে পারবে না, ভবনটা তোমাকে যেভাবে হোক করতে হবে। তো ভবনটার ব্যাপারে একটা মামলা ছিল, আগের থেকে মামলা ছিল। সে সময় দুইবার টেন্ডার হয়েছে, দুইবারই টেন্ডার বন্ধ হয়েছে। তো ভবনটা নিয়ে যখন আমি কালচার করতে গেলাম, এক পর্যায়ে দেখলাম যে পূর্বের যে টেন্ডার ছিল ওই টেন্ডার অনুযায়ী এই ভবন করা সম্ভব না। তো ইতিমধ্যে আমার সাথে আবার সচিব স্যারের সাথে একটা ভালো সম্পর্ক মানে হয়ে গেছিল আর কি, যেভাবেই হোক হয়ে গেছিল। তো ব্যাপার হলো যে উনি আমাকে যেটা বললেন যে তোমার ওই ভবন কি বলে যে আগের অনুযায়ী করা সম্ভব না, তুমি মামলাটা তোলার ব্যবস্থা করো, আর আমি তোমাকে একটা ভালো ভবন দেবো। তোমার এলাকার যারা জনগণ আছে তাদেরকে একটু বলিও যে আমার জন্য যেন একটু দোয়া করে। তা বললাম যে ঠিক আছে স্যার। তো উনি কিছুদিন পরেই আমাকে ঢাকায় ডাকলেন, রিং করে আমি গেলাম। আমাকে বলল যে আলহামদুলিল্লাহ পড়ো। তা আমি আলহামদুলিল্লাহ পড়লাম, দিয়ে আমাকে একটা কাগজ দেখালো, 3,75,00,000 টাকা বরাদ্দ পৌর ভবন নির্মাণ, পৌর ভবন নির্মাণে। এবং এটা বি টাইপ ভবন। বিটার। এবং এই বি টাইপ ভবন আমাদের এই উত্তর অঞ্চলে নাই বললেই চলে। এগুলো দক্ষিণ অঞ্চলে মানে সে সময় তো আওয়ামী লীগের যারা ভেটান লিডার তারা বেশিরভাগই কি বলে যে দক্ষিণ অঞ্চলে বসবাস করে। তা আমাকে বললো যে এটা তোমার পৌরসভার অনুকূলে বরাদ্দ করা হয়েছে। দিয়ে তো যাই হোক মানে আনন্দের শেষ থাকলো না। তারপর আমি জিনিসটা গোপন রেখেছিলাম যে কেউ আবার এটার বিরোধিতা না করে। দিয়ে যখন সমস্ত কাগজপত্র কমপ্লিট হয়ে গেল তখন আমি জানাইলাম, পরবর্তীতে টেন্ডার হলো, ভবন হলো, ভবনের উদ্বোধন হলো। এবং মামলা যেটা ছিল সেই মামলার ব্যাপারে আমার শ্রদ্ধেয় বাপজান মোহাম্মদ আলী সরকার, উনি খুবই আন্তরিকভাবে সহযোগিতা করলেন মামলা তোলার ব্যাপারে। এবং ওনার সহযোগিতাতেই কি বলে যে মামলাটা উঠ্র হয়েছিল। তো ভবন হওয়ার পরে তারপরে আবার আমি কি বলে যে বরাদ্দর জন্য প্রসেসিং করলাম। এদিকে নগর উন্নয়ন খাতের প্রায় 14 কোটি টাকা বরাদ্দ পেলাম। তারপরে পরবর্তীতে এখন যে উন্নয়নগুলো হচ্ছে এগুলোর বরাদ্দ সে তখনই পাইপলাইনে মানে করা হয়েছিল, যাতে করে বরাদ্দগুলো খুব সহজেই কি বলে যে পাওয়া যায়। সব কিছুর মানে এই ভবনের কারণেই কিন্তু পরবর্তীতে আমরা পেয়েছি। ভবন না হলে আমরা এখানে কোনো বড় বড় বরাদ্দ পেতাম না। মূল কেন্দ্রবিন্দু হলো ভবন। তো কারণ বিদেশি সংস্থা যারা মানে করে একটা পৌরসভার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেন, তারা কিন্তু এখানে প্রথমে এসে থাকে যে তাদের থাকার জায়গা আছে কি নাই। তো সে সময়ে আমাদের তো ছিল মানে ওই ধরনেরই ভবন, যেখানে আমাদের আসলে থাকার মতন কোনো পরিবেশ ছিল না। আমি যেটা গল্প শুনেছি যে এর আগেও কিছু সাহায্য সংস্থার দেশগুলো মানে মধ্য থেকে কি বলে যে অনেকে এখানে উন্নয়ন করার জন্য আসছিল,
কিন্তু ভবন না থাকার কারণে আমাদের এই পৌরসভাকে কোনো বরাদ্দ তারা দেননি। তো এই ভবনের কারণে আমরা বরাদ্দ পেয়েছি এবং ওই বরাদ্দ অনুযায়ী এখনো এখনো কি বলে যে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে। এবং আমার মনে হয় যে যে অর্থ বরাদ্দ আমরা পাবো তাতে আমাদের কি বলে যে রহনপুর পৌরসভার যত অলি গলি রাস্তা আছে, কোনো জায়গার রাস্তা বলেন, ড্রেন বলেন, আমার মনে হয় না যে বাদ থাকবে, সব কিছুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তো ভবন নিয়ে যদি আমি বলতে যাই, অনেক কিছু অজানা ছিল যেটা জানে না, দর্শক জানলো আজকে, আমাদের ভোটাররা জানলো আজকে। ইনশাআল্লাহ ভোটের আগে আবারও কথা হবে আপনার সাথে, ইনশাআল্লাহ আড্ডা হবে। আর আশা করি এবার আপনি জয়যুক্ত হন, আপনার অসম্পূর্ণ যে স্বপ্নগুলো থেকে গেছিল সেগুলো আপনি বাস্তবায়িত করেন। ধন্যবাদ। তো আজকের পর্ব এখানে শেষ হচ্ছে।